হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে পড়ব স্বাধীনতা সংগ্রামের নারী। লিখেছেন কমলা দাশগুপ্ত। ঠিক আছে, এখানে আমরা দুটি নারীর কথা পড়ব। প্রথমে আছেন ননিবালা দেবী। ননিবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে হাওড়া জেলার বালিতে। দেশও সেখানে। পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি, মাতা গিরিবালা দেবী। 11 বছর বয়সে বিবাহের পর 16 বছর বয়সে তিনি বিধবা হন এবং বাবার কাছেই ফিরে আসেন। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। সম্পর্কে তিনি ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। পলাতক অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে রাখলেন তিনি রিসরাতে। ঠিক আছে, তাহলে ননিবালা দেবীর বাবার নাম ছিল সূর্যকান্ত ব্যানার্জি, মায়ের নাম ছিল গিরিবালা দেবী। তার ভ্রাতুষ্পুত্র ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জির কাছে তিনি স্বদেশী বিপ্লবের দীক্ষা নিলেন এবং তিনি তাদেরকে লুকিয়ে রাখলেন কোথায়? রিসরাতে। এবং তার বাড়ি কোথায় ছিল? দেখো, হাওড়া জেলার বালিতে। ঠিক আছে, পুলিশের দৃষ্টি পড়লো এখানেও। তাহলে পুলিশ তাদের রিসরার বাড়িটি খুঁজে পেলেন। তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হন এবং রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন। তাহলে অমর চ্যাটার্জি পালিয়ে যান, কিন্তু এখানে রামচন্দ্র মজুমদার আরেকজন বিপ্লবী, তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তারের সময় রামবাবু একটা মশার পিস্তল, ঠিক আছে, পিস্তল বন্দুক যেগুলো আছে তার একটা ভাগ, মানে বিভিন্ন ধরনের পিস্তল তো পাওয়া যায়, এই পিস্তলটির নাম হচ্ছে মশার পিস্তল। ঠিক আছে, মশার বানান দেখো, ইংরেজিতে লেখা আছে MAUSER, মশার। কোথায় রেখে গেছেন সে কথা জানিয়ে যেতে পারেননি। তখন বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে রামবাবুর সঙ্গে প্রেসিডেন্সি জেলে ইন্টারভিউ নিয়ে জেনে এলেন পিস্তলের গুপ্ত খবর। ঠিক আছে, 1915 সালে সে যুগ ছিল, তখন বাঙালি বিধবাদের পক্ষে এরকম পরের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ কল্পনাও করতে পারত না। পুলিশ তো নয়ই, কোনো সাধারণ মেয়েও নয়। ঠিক আছে, কোনো বিধবা মেয়ে যে কোনো একজনের স্ত্রী সাজবে, সেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। আজকের সমাজ ও সেদিনকার সমাজ, আজকের মেয়ে ও সেদিনকার মেয়ের মধ্যে আছে বিরাট সাগরের ব্যবধান। সেদিনকার নারী তৈরি করে দিয়ে গেছেন পরবর্তী যুগের বিপ্লবী নারীকে। তিনি পথ দেখিয়েছিলেন, ভিত্তি গেঁথে গেছেন তাদের জন্য। পুলিশ ক্রমে জানতে পারল যে ননিবালা দেবী রামবাবুর স্ত্রী নন, কিন্তু জানল না যে ইনি রিসরাতে ছিলেন আশ্রয়দাত্রী। 1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। ঠিক আছে, রিসরার মতো এখানে মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। আবার ননিবালা দেবী এলেন গৃহকর্ত্রীর বেশে। পলাতক হয়ে আছেন এখানে বিপ্লবী নেতা যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয় ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী। এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া মানে কি? তাদেরকে ধরিয়ে দিতে পারলে এত টাকা যে ধরিয়ে দেবে সরকার, মানে পুলিশ তাদেরকে দেবে। ঠিক আছে, তাহলে কোন কোন পলাতক বিপ্লবী ছিলেন? যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয় ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী। ঠিক আছে, এই নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন, শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই সেই পলাতকেরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন। পুলিশ হয়রান হয়ে ফিরত। এইভাবে চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হলো না। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। ননিবালা পলাতক হলেন। তার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কর্মোপলক্ষে যাচ্ছিলেন পেশোয়ার। বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন ননিবালাকে সঙ্গে নিয়ে যেতে। ননিবালা দেবী পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ার গেলেন। ঠিক আছে, বর্তমান পাকিস্তানে অবস্থিত পেশোয়ার। প্রায় 16-17 দিন পরে পুলিশ সন্ধান পেয়ে যখন ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়ার গেছে,
তখন ননিবালা দেবী কলেরা চলছে 3 দিন যাবৎ, 3 দিন যাবৎ তিনি কলেরা রোগে রোগে আক্রান্ত। প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তার পর দিনই নিয়ে গেল তাকে পুলিশ হাজতে স্ট্রেচারে করে। কয়েকদিন সেখানে রেখে চালান করে দিলেন কাশির জেলে। তখন তিনি প্রায় সেরে উঠেছেন। কাশিতে আসার কয়েকদিন পর প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এনে কাশির ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করত। ননিবালা দেবী সবই অস্বীকার করতেন, বলতেন কাউকেই চেনেন না, কিছুই জানেন না। কাশির জেল পুরনো সেকেলে, সেখানে প্রাচীরের বাইরে মাটির নিচে একটা পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তি কুঠুরি ছিল। তাতে দরজা ছিল একটাই, কিন্তু আলো বাতাস প্রবেশ করবার জন্য কোনো জানালা দরজা ছিল না। ব্যর্থকাম জিতেন ব্যানার্জি 3 দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে ননিবালা দেবীকে ওই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখত। কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননিবালা দেবীর অর্ধমৃত অবস্থা। তবু মুখ দিয়ে স্বীকারোক্তি বের করতে পারল না। তাহলে কত অত্যাচার করেছিল পুলিশ তার উপর। তৃতীয় দিন বন্ধ রাখলো তাকে আধ ঘন্টারও বেশি, প্রায় 45 মিনিট। স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা। সেদিন তালা খুলে দেখা গেল ননিবালা দেবী পড়ে আছেন মাটিতে, জ্ঞান শূন্য। হাল ছেড়ে দিয়ে পুলিশ ননিবালা দেবীকে কাশি থেকে নিয়ে এলো কলকাতা প্রেসিডেন্সি জেলে। সেখানে গিয়ে তিনি খাওয়া বন্ধ করে দিলেন। সেখানে আইবি পুলিশ স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করত। আপনাকে এখানেই থাকতে হবে, কি করলে খাবেন, যা চাইবো তাই করবেন? তখন গোল্ডি বলছেন করব। ননিবালা দেবী বলছেন আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিন, তাহলে খাবো। গোল্ডি পুলিশ বলছেন আপনি দরখাস্ত লিখে দিন। ননিবালা তখনই দরখাস্ত লিখে দিলেন। গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিলেন। অমনি যেন বারুদে আগুন পড়ল। আহত ক্ষিপ্ত বাঘিনীর মতো লাফিয়ে উঠে ননিবালা এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে। দ্বিতীয় চড় মারবার আগেই অন্য সিআইডি কর্মচারী তার উদ্যত হাতকে চেপে রাখলো। পিসিমা করেন কি? অসীম শক্তি ফেটে বেরিয়ে আসছে তখন ননিবালা দেবীর ভিতর থেকে। ননিবালা দেবী বলছেন ছিঁড়ে ফেলবে তো আমায় দিয়ে দরখাস্ত লিখতে বলেছিলে কেন? আমাদের দেশের মানুষ কোনো মান সম্মান থাকতে নেই? 2 বছর এইভাবে বন্দি জীবন কাটিয়ে দিলেন তিনি। 1919 সালে এক প্রাতে এলো ননিবালা দেবীর মুক্তির আদেশ। বাইরে এসে তার মাথা গুঁজবার স্থান মিলল না। সকলেই পুলিশকে ভয় পায়। বহুদিন ধরে চলেছিল অনেক ওলট পালট ও ভাঙাগড়া। তারপর একটা আধখুপচি ঘর ভাড়া করে নিজের জীবনের শূন্য সম্বল নিয়ে আত্মীয় স্বজনের অনাদর ও লাঞ্ছনা এবং দারিদ্র্যের মধ্যে পরিপূর্ণ গৌরবে স্থির হয়ে কাটিয়ে চলেছিলেন তিনি বছরের পর বছর। যে মেঘের আত্মদানের পরবর্তীকালে শ্রাবণ বর্ষণের মতো ঝরে পড়েছিল কত অসংখ্য কর্মী ও কর্মপ্রেরণা, এই মহীয়সী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ। আর একজন ছিলেন দুকড়িবালা দেবী। 1887 সালে বাংলার 1294 6ই শ্রাবণ দুকড়িবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে। পিতা নীলমণি চট্টোপাধ্যায়, মা ছিলেন কমল কামিনী দেবী, স্বামী ছিলেন ঝাউপাড়া গ্রামেরই ফণীভূষণ চক্রবর্তী। তার বোনপোর নাম নিবারণ ঘটক, তিনি ছিলেন মাইনিং ক্লাসের ছাত্র। মাসিমা দুকড়িবালা নিবারণ ঘটককে খুব স্নেহ করতেন। বোনপো প্রায় তার বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে আসতেন। স্বদেশী বই, বেআইনি বই লুকিয়ে পড়বার আড্ডা ছিল মাসিমার বাড়ি। বললেন এবার আমায় দলে নিয়ে নাও। বোনপো নিবারণ বলেন তুমি কি এ পথে আসতে পারবে মাসিমা? এমন বিপদের মুখে পা বাড়াতে নাই বা এলে? সিংহী গর্জে উঠে বললেন তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, তোমার মাও পারে। একদিন বোনপো নিবারণের 7টা মশার পিস্তল এনে লুকিয়ে রাখতে দিলেন মাসিমা দুকড়িবালা দেবীকে। এগুলি ছিল রডা কোম্পানির থেকে চুরি করে আনা জিনিস। এই চুরির জিনিস অভিনব। 1914 সালে 26শে আগস্ট রডা কোম্পানির জেটি সরকার শ্রীশ মিত্র বড় সাহেবের হুকুম মতো মালপত্র খালাস করতে জাহাজ ঘাটে যান। তিনি 202টি অস্ত্রপূর্ণ বাক্স খালাস করে 7টি গরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন। 6খানি গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন।
একটি গাড়ি গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটিকে নিয়ে উধাও হন। সেই গাড়িতে 9টি বাক্সে ছিল কার্তুজ আর একটিতে 50টি মশার পিস্তল। মালগুলি পরে বিপ্লবীদের বিভিন্ন কেন্দ্রে প্রেরিত হয়। 1917 সালে জানুয়ারি মাসে একদিন পুলিশ দুকরিবাড়া দেবীর বাড়ি ঘিরে ফেলে। তল্লাশিতে পাওয়া যায় 7টা মশার পিস্তল। শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারল না যে কে দিয়েছেন তাকে পিস্তলগুলি। গ্রামের বউ দুকরিবালা দেবী কোলের শিশু বাড়িতে রেখে চলে গেলেন পুলিশের সঙ্গে। স্পেশাল ট্রাইব্যুনালের বিচার রায়ে দুকরিবালা দেবীর সাজা হয় 2 বছর সশ্রম কারাদণ্ড। বন্দি জীবনে অসহ্য পরিবেশের মধ্যে থেকেও প্রতিদিন আধমন ডাল ভাঙতে থাকা সত্ত্বেও তিনি তার বাবাকে চিঠি লিখলেন তিনি ভালোই আছেন, তার জন্য যেন তারা চিন্তা না করেন, শুধু বাচ্চাদের যেন তারা দেখেন, শিশুরা যেন না কাঁদে। এমনই ছিল তখনকার দিনের অগ্রগামী নারী সৈনিকেরা। মুক্তি পেয়েছিলেন তিনি 1918 সালের ডিসেম্বর মাসে। সম্ভবত 1970 সালে তার মৃত্যু হয়। ঠিক আছে, তাহলে দুটি বিপ্লবী নারীর কথা আমরা এখানে পড়লাম। একজন হলেন ননিবালা দেবী, অপরজন হলেন দুকরিবালা দেবী। ঠিক আছে, এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে সেগুলি আমরা দেখব পরের দিন হাতে কলমে করব আমরা পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।